অনেকদিন পরে বাংলাদেশের অফিসিয়াল বাজারে ভিভোর ফোন এবং ভিভোর ভি সিরিজের ফোনগুলো নিয়ে মোটামুটি কাস্টমারদের মধ্যে বেশ ভালোই একটা আগ্রহ পরিলক্ষিত হয়, কারণ ভি সিরিজ সবসময় ভিভো চেষ্টা করে একটু স্পেশাল করে তৈরি করতে। বাই দ্য ওয়ে, চলে এসেছে ভিভোর V30 Lite এবং আমাদের আজকের দায়িত্ব হচ্ছে এই ফোনের খুঁটিনাটি সবকিছু আপনাদের সঙ্গে আলাপ করা। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। সবার আগে এই ফোনটার দাম জেনে নেওয়া যাক। বাংলাদেশে একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে 8GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং অফিসিয়াল প্রাইস হচ্ছে 32,999 টাকা। ভিভোর ভি সিরিজের ফোনগুলো সবসময় ক্লিন একটা লুক দেওয়ার চেষ্টা করে এবং এই ফোনটাতেও সেটার ব্যতিক্রম করা হয় নাই, বাট এখানে স্পেশাল একটা জিনিস আছে যেটা আমার কাছে অসাধারণ লেগেছে, আর সেটা হলো ক্যামেরা বাম্পে চারিদিকে যে হাউজিংটা দেখতে পাচ্ছেন। আমি শিওর আপনাদের মধ্যে সবাই হয়তো ভাবছেন এই জায়গাটা উঁচু, বাট বিলিভ মি, এটার ডিজাইন এমন ক্লেভারলি করা হয়েছে, উঁচু মনে হলেও এটা কিন্তু একেবারেই সমান। আপনি হাত দিয়ে ধরলেও কিন্তু বুঝতে পারবেন না যে এখানে কিছু একটা আছে, এতটাই সমান। সো এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। এর ফলে যেটা হয়েছে, ক্যামেরা বাম্প কিন্তু খুব বেশি থিক না এবং ফ্ল্যাট সারফেসে যদি ফোন রাখেন তাহলে উইবেল করবে না খুব একটা। যদিও এই ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের, আমি আশা করেছিলাম অন্তত এখানে মেটাল ফ্রেম তারা ব্যবহার করবে, বাট ঝামেলাটা হচ্ছে এই ফ্রেমটা এত বেশি চকচকা যে এখানে আসলে হাতের ছাপ লেগে থাকে খুব বেশি। এর ফলে আপনাকে ব্যাক কভার ইউজ করতে হবে এই সমস্যা থেকে মুক্তি পেতে। পোর্টস এন্ড বাটন ঠিকঠাক মতো রয়েছে, কিন্তু আফসোস এখানে 3.5mm কোনো হেডফোন জ্যাক নাই। আর ফোনটা একেবারে বক্স ফিনিশ হওয়াতে ব্যাক কভার ব্যবহার না করলে আপনার একটু হাতে লাগতে পারে। মোট দুইটা কালারে এই ফোনটা পাওয়া যাবে। আমাদেরটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক, ব্রিজ গ্রিন নামক আরো একটা কালারে এই ফোনটা অ্যাভেলেবেল। এই ফোনের অন্যতম সেরা দিক হচ্ছে ডিসপ্লে। ভাই, সেই লেভেলের একটা ডিসপ্লে দিছে। এটা 120 হার্জ রিফ্রেশ রেটের একটা অ্যামোলেড প্যানেল, যার পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। এর ফলে দিনের আলোতেও, ইভেন ডিরেক্ট সানলাইটেও এই ফোনটা চালাইতে আপনার খুব একটা অসুবিধা হবে না ভাই। কালারগুলো খুবই ভাইব্রেন্ট, খুবই কালারফুল, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ঠিকঠাক মতো দেখতে পাবেন এবং এটা টাচ রেসপন্সিভনেস খুবই ভালো। সো এই ফোনের ডিসপ্লেকে, মানে ডিসপ্লের কোয়ালিটিকে খুব একটা আসলে নেগেটিভ পয়েন্ট দেওয়া যাচ্ছে না, বাট ঝামেলা হয়ে গিয়েছে অন্য আরেকটা জায়গায়, আর সেটা হচ্ছে এই ডিসপ্লেতে কোনো প্রোটেকশন নাই। মানে নাই বলবো, কারণ আছে কি না এরকম কোনো ইনফরমেশন কোথাও আমি পাইলাম না, অন্তত অফিসিয়াল সোর্স থেকে। এইবার হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করা যাক, কারণ এটাই ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে একটা স্মার্টফোনের। এবং এই ফোনে তারা ব্যবহার করেছে একটা 4G চিপসেট, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 685। আচ্ছা, এখন এই চিপসেটটা নিয়ে আমার পার্সোনাল কিছু অবজারভেশন রয়েছে, আর সেটা হচ্ছে যে ভাই, 33,000 টাকা দামের একটা ফোন, এইটার সঙ্গে না এই চিপসেটটা আসলে খুব একটা ম্যাচ করতেছে না। এটা একটা 4G চিপসেট, মানে 695 দিলেও অন্তত খুশি হতাম, কারণ সেটা তো 5G চিপসেট, যাতে করে আমি একটু ফিউচার প্রুফ থাকতাম আর কি। সেটাও তারা করে নাই। আর আজকাল হর হামেশাই বাজারে কিন্তু G99 প্রসেসর সম্বলিত ফোন আমরা দেখি 17-18 হাজার টাকাও কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে। ইভেন 695 দেওয়া ফোনের দাম কিন্তু ইদানিং আমরা দেখেছি যে 17-18 হাজার টাকা দামে 695 পাওয়া যাচ্ছে। সো এই প্রসেসরের দৌড়ে বা স্পেকের দৌড়ে কিন্তু ভিভোর এই ফোনটা বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। বাই দ্য ওয়ে, এতে 8টা কোর রয়েছে, যার 4টা হচ্ছে 2.8 GHz এর কর্টেক্স A73 আর 4টা হচ্ছে 1.9 GHz এর কর্টেক্স A53। এতে যে 256GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা UFS 2.2। UFS 2.2 চাইতে কিন্তু বেশি দেওয়াও সম্ভব নয়, মানে ভিভো যদি চাইতো তারপরেও দিতে পারতো না, কারণ হচ্ছে যে চিপসেট 685 এটা কিন্তু 2.2 বেশি সাপোর্টই করে না ভাই। র্যামের ক্ষেত্রেও সেই একই কথা বলতে হয়, LPDDR4X র্যাম ব্যবহার করেছে 8GB এবং এটা ভাই LPDDR5 র্যাম সাপোর্টই করে না এই চিপসেট। আমরা এই ফোনটার AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 3,62,094। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 474 এবং মাল্টি করে স্কোর এসেছে 1504। এই একই প্রসেসর ব্যবহার করা আমরা এর আগে মোট 3টা ডিভাইসের রিভিউ করেছি আমাদের চ্যানেলে, এবং যেগুলোর দাম কিন্তু খেয়াল করে দেখেন 20,000 টাকা বা 23,000 টাকা এই রেঞ্জে ছিল। পাশাপাশি এই চারটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে ভিভোর রিসেন্টলি রিভিউ করা আমাদের সমস্ত ফোনের একটা তালিকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে V27e তেও কিন্তু তারা G99 ব্যবহার করেছিল একই দামে, যদিও ওই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড একটু কম ছিল। এবং 32 বা 33,000 টাকা রেঞ্জের অন্যান্য কিছু ফোনের সঙ্গে যদি আমরা একটু তুলনামূলক চিত্র দেখিয়ে চার্ট থেকে, তাহলে খেয়াল করে দেখেন ফোনের দাম অনুযায়ী এটার AnTuTu স্কোর বা অন্যান্য প্যারামিটারে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এই ফোনটি। সফটওয়্যার সেকশন আবার এই ফোনটা বেশ এগিয়ে থাকবে। Android 14 দিয়েছে তারা লেটেস্ট, এবং সেই সঙ্গে রয়েছে ফানটাচ OS 14, এবং ফানটাচ কিন্তু আগের চাইতে অনেক ম্যাচিউরড হয়েছে। ভিভোর ফোনগুলো আজকাল দেখলে বোঝাই যায় যে তারা সফটওয়্যার সেকশনে অনেক কষ্ট করছে। আগে তো কাস্টমাইজেশনে তেমন সুযোগই পাওয়া যেত না ভিভোর ফোনে, আর আজকাল আপনি সবকিছুই করতে
পারবেন। মানে অ্যান্ড্রয়েড সিস্টেমের ফুল পোটেনশিয়াল কিন্তু বের করে আনতে সক্ষম এখন ফান্টাস ওএস। যদি পারফরমেন্সের কথা বলি তাহলে যেটা বলতে হয় যে প্রসেসর একটু দুর্বল হলেও আমরা ফাইনালি কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স পাই নাই। অনেক সময় ব্যবহার করার পরেও কিন্তু খুব একটা ল্যাগ আমাদের চোখে পড়ে নাই, কোনো হিকআপ দেখি নাই। আর এর যে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। পাশাপাশি মাল্টিটাস্কিং করতে গিয়ে খেয়াল করেছি অনেক অ্যাপ একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রাখা যাচ্ছিল এবং একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে খুব দ্রুত সুইচ করা যাচ্ছিল। পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমও কিন্তু অনেক কম মনে হয়েছে আমাদের কাছে। কিন্তু গেমিং করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে ভাই দাম অনুযায়ী এই ফোনটা আমাদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারে নাই। মানে আমাদের কাছে মনে হয়েছে যে এর কাছ থেকে আরো বেশি ভালো পারফরমেন্স আমরা পেতে পারতাম। আমরা পাবজি গেমটা একটু ট্রাই করে দেখলাম এবং এখানে ব্যালেন্সড গ্রাফিক্স সেটিংসে আপনি মিডিয়াম ফ্রেম রেট দিয়ে খেলতে পারবেন। আপনি হাই ফ্রেম রেট দিয়ে খেলতে পারবেন গেম, তখন কিন্তু আবার গ্রাফিক্স সেটিংস আপনাকে দিতে হবে স্মুথ, যেটা আসলে গেমারদের জন্য রিকমেন্ডেড না। এত টাকার একটা ফোনে আসলে এই জিনিসটা একটু ফ্রাস্ট্রেটিং মনে হয়েছে আমার কাছে, কারণ এর চাইতে অনেক কম দামি ফোনে আমরা আরো বেটার সেটিংসে গেম খেলতে পেরেছি। আমরা অবশ্য কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এবং অ্যাসফল্ট 9 সহ আরো টুকিটাকি বেশ কিছু গেম ট্রাই করেছি। গেম প্লে ঠিকঠাক থাকলেও আসলে সেটিংসে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে। পাশাপাশি বেশ ভালো রকমের ল্যাগ এবং হিকআপ আপনার চোখে পড়বে। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে জাইরোস্কোপ আছে, এর ফলে ভালো কন্ট্রোলিং পাবেন এবং হিটিং ইস্যু খুব একটা আমরা দেখি নাই। পাশাপাশি 6 ন্যানোমিটার প্রসেসর হওয়ায় ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাওয়া যাচ্ছিল। সো শুধুমাত্র গেমিং করার জন্য যদি আপনি এই ফোনটা কিনতে চান, আমার মনে হয় না যে আপনাকে রিকমেন্ড করা ঠিক হবে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে ব্যবহার করেছে, আরো দুইটা সেন্সর আছে ভাই, খুব একটা কাজের না। একটা ডেপথ সেন্সর আর একটা ফ্লিকার সেন্সর বলতেছে ভিভো। আমি হতাশ হয়েছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যে ভাই ওই যে ঘুরে ফিরে আবার দামের কথা চলে আসে আর কি। ফোনটার দাম 33,000 টাকা, একটা আলট্রা ওয়াইড সেন্সর এতে দেওয়া হয় নাই। আর কত টাকা দিলে একটা আলট্রা ওয়াইড সেন্সর আমরা পাবো জানি না। আলট্রা ওয়াইড সেন্সরটা যে কত দরকারি এটা গ্রুপ ছবি তুলতে গেলে বোঝা যায়। এনিওয়ে, ছবির কোয়ালিটি খারাপ না, তবে 33,000 টাকা দামের ফোন চিন্তা করে আপনার প্রত্যাশা যদি অনেক বেশি থাকে তাহলে খানিকটা হয়তো হতাশ হবেন। এর ক্যামেরার বেশ কিছু ব্যাপার আমাদের কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে। প্রথমত এর এক্সপোজার কন্ট্রোল খুব দারুণভাবে ব্যালেন্স করতে পারে, যে জিনিসটা অধিকাংশ ফোন কিন্তু করতে পারে না। পাশাপাশি এর যে কালার টোন একেবারেই ন্যাচারাল, মানে এখানে অতিরিক্ত রঙের কোনো চাকচিক্য বা আধিক্য নাই। এর ফলে ছবিগুলো দেখতে খুবই চমৎকার লাগে। পাশাপাশি পোর্ট্রেট মোডে যদি আপনি ছবি তুলতে যান, অধিকাংশ সিচুয়েশনে এই ফোনটা বেশ স্ট্রাগল করেছে। মানে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে ব্যাকগ্রাউন্ডও দেখবেন যে একটু সেপারেট করে ফেলেছে। এর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখে আসলে মনটা বেশ খারাপ হয়েছিল, তবে ছবির কোয়ালিটি অতটা খারাপও না। এর সেলফি শুটারটা যথেষ্ট ক্যাপাবল এবং দারুণ ছবি তুলতে পারে, তবে ডিটেইলের ঘাটতি খেয়াল করেছি আমরা। আর ডাইনামিক রেঞ্জও খুব একটা সুবিধার মনে হয় নাই। বাট যে জিনিসটা মোটেও ভালো লাগে নাই সেইটা হচ্ছে এতে নাই কোনো 4K রেকর্ড, নাই কোনো 60 FPS 1080p-তে। আলট্রা স্টেডি মোড নামক একটা অপশন আছে, ওইটা অন করে দিলে বেশ স্ট্যাবল ফুটেজ পাবেন। ওভারঅল এত টাকা দামের একটা ফোনের কাছ থেকে আমরা আরেকটু বেটার ক্যামেরা আশা করেছিলাম। এইটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল এবং অন্যান্য ভিভো ফোনের চাইতে আমার কাছে ওয়াইডনেসটা একটু কম মনে হলো। মানে অন্য ভিভো ফোনগুলোতে আরো বেশি ওয়াইড পেতাম, বাট কালার সহ অন্যান্য সবকিছু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আর এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি এই ফোনটা থেকে রেকর্ড করা। এইবার এই ফোনের ব্যাটারি নিয়ে একটু কথা বলা দরকার। 5000 mAh তো এখন কমন আমরা অনেক ফোনেই দেখি, কিন্তু স্পেশাল হচ্ছে এই ফোনটার ক্ষেত্রে এখানে তারা 80 ওয়াটের একটা চার্জিং ব্রিক দিয়ে দিয়েছে। চার্জারের সাইজ দেখেও বুঝতে পারছেন যে এটা আসলে সেই একটা ক্যাপাবল চার্জার। আমরা একটু মার্কেট স্টাডি করে দেখলাম যে 80 ওয়াট বা তার বেশি চার্জিং স্পিডের যত ফোন আছে তার মধ্যে এই ফোনটার দাম সবচাইতে কম। ভিভো ক্লেম করছে যে মাত্র 30 মিনিটের মধ্যে এই ফোনটা কিন্তু 80% পর্যন্ত চার্জ করতে পারে। সেই সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা খেয়াল করেছি, আর সেটা হচ্ছে ভিভো কিন্তু এবার ব্যাটারির ওয়ারেন্টি দিচ্ছে। মানে 4 বছরের মধ্যে আপনার ফোনের ব্যাটারির যে পারফরমেন্স ওটা যদি 80%-এর নিচে চলে আসে তাহলে আপনি নতুন আরো একটা ব্যাটারি পাবেন। এনিওয়ে, এটা চার্জিং ব্যাকআপ আমাদের কাছে বেশ সন্তোষজনক মনে হয়েছে, যেহেতু 6 ন্যানোমিটার প্রসেসর সমৃদ্ধ একটা ফোন এটা। এর ফলে ব্যাটারি কনজাম্পশনটা অনেকটা ব্যালেন্সড মনে হয়েছে আমাদের কাছে। ওভারঅল 7 ঘন্টার কাছাকাছি এসওটি আপনি পাবেন এর কাছ থেকে, ফলে সিঙ্গেল চার্জে সারাদিন আপনি অনায়াসে পার করে দিতে পারবেন। এই ফোনে ডুয়াল স্টেরিও স্পিকারও রয়েছে এবং আমার অবজারভেশন হচ্ছে এখানে আসলে ডেডিকেটেড গ্রিল দেওয়া উচিত ছিল, তাহলে আরো ক্ল্যারিটি পাওয়া যেত। ইয়ারপিসটাকেই তারা আসলে লেফট সাউন্ড স্পিকার হিসেবে ব্যবহার করেছে, যেটা আসলে এত দামি ফোনে খুব একটা আমরা দেখতে চাই না। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করেছে আমাদের টেস্টিং এ। এবং অন্যান্য কিছু ব্যাপার নিয়ে একটু আলাপ করা দরকার, যেমন এর নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু আমাদের টেস্টিং এ বেশ ভালোই কাজ করেছে। এইবার এই ফোনের প্রি বুকিং রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মাসের 6 তারিখ থেকে শুরু হয়ে 10 তারিখ পর্যন্ত চলবে প্রি বুকিং
প্রি বুকিং করলে কিন্তু দারুণ কিছু সুবিধা পাবেন। এইরকম একটা গিফট বক্স আপনি পেয়ে যাবেন, যে বক্সের মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। যেমন প্রথমত একটা TWS পেয়ে যাবেন রিরো ব্র্যান্ডের, যেটা প্রায় 2000 টাকার কাছাকাছি দাম, এবং সেই সঙ্গে পেয়ে যাবেন একটা রিপ্লেসমেন্ট কার্ড, ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ড, যেটা কিছুক্ষণ আগে বললাম যে 4 বছরের নিচে যদি ব্যাটারি কিছু হয় ভাই, আপনি নতুন ব্যাটারি পাবেন। আরও রয়েছে, আপনার ফোনের ডিসপ্লে যদি 6 মাসের আগে ভেঙে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভিভোর কাছ থেকে রিপ্লেসমেন্ট পাবেন আপনি। যদি প্রি অর্ডার করেন, এই এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন। এরপরে ফোন কিনলে কিন্তু ভাই এগুলো পাবেন না। সো এই ছিল এই ফোনের সর্বসাকুল্যে বিস্তারিত সব কিছুই। আশা করছি বুঝতে পেরেছেন যে এই ফোনটা আসলে কাদের জন্য। আমার কাছে মনে হয়েছে যারা খুবই স্টাইলিশ একটা ফোন চান, দেখতে অনেক সুন্দর হবে এবং অনেক বেশি ডিউরেবল হবে, সলিড হবে, তারাই ফোনটা অনায়াসে পারচেস করতে পারেন যদি আপনার বাজেট থাকে। বাট আমার মনে হয় যে গেমিং এর জন্য এই ফোনটা না নেওয়াই ভালো হবে। প্লাস ক্যামেরাটা আমার মনে হয় যে আরেকটু ইমপ্রুভ করলে আমরা যারা ফটোগ্রাফি পছন্দ করে তাদেরকেও এই ফোনটা রিকমেন্ড করতে পারতাম। একদম শেষ দিকে এসে ভিভোর কাছে আমি একটু রিকোয়েস্ট করতে চাই। প্রথমত ভাই, ফোনের দাম একটু কমাতে হবে। এটা আসলে 33,000 টাকা দামটা একটু ওভার প্রাইসড মনে হচ্ছে আমার কাছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ফোনটার একটাই ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল। এখানে যদি মানে বিভিন্ন ভেরিয়েন্ট আনা হতো, যেমন 6GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ, দামটা একটু কমানো হতো, তাহলে হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারত। সো প্রিয় দর্শক, আপনার কাছে কেমন লাগলো ভিভো V30 Lite? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।